আগামীকালের কর্মসূচি নিয়ে জরুরি বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করবে সরকার, জানিয়েছেন প্রেস সচিব। জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনকে প্রধান উপদেষ্টার নির্দেশ। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার। দেশ স্বৈরাচারমুক্ত হলেও জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে বললেন তারেক রহমান। নির্বাচন প্রক্রিয়া ফিরিয়ে আনার তাগিদ নেতাদের। বিচারের ধীরগতিতে জুলাই শহীদদের স্বজনদের ক্ষোভ। 7 দিনের মধ্যে লিগ্যাল সেল গঠনের আশ্বাস আইন উপদেষ্টার। ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার আরেকটি গ্রাফিতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীকাল প্রকাশ করা হবে কিনা তা নিয়ে বৈঠকে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জাতীয় নাগরিক কমিটি নেতারা। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের জন্য নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। ছাত্রনেতারা জানান, অভ্যুত্থানের সকল অংশীজনদের মতামত নিয়ে আগামী রাজনীতি এবং সরকার কেমনভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে তার রূপরেখা দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন আগামীকাল হবে কিনা সে বিষয়ে বৈঠক চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য ঘোষণাপত্রটি গৃহীত হবে। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, বস্তা পচা রাজনীতির অবসান ঘটাতে রাজনৈতিক দলগুলোর সীমারেখা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে বেঁধে দেওয়া হবে। বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 31 ডিসেম্বরের কর্মসূচি নিরাপত্তার বিষয়কে সামনে রেখে পুলিশের সঙ্গে বৈঠক করেছেন তারা। শহীদ মিনারে 2 লাখেরও বেশি মানুষের জমায়েতের পরিকল্পনা ছিল তাদের। সেখানে 500 পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। সমন্বয়ক হান্নান মাসুদ জানান, আগামীকাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসুক তাদের জন্য ঘোষণাপত্র সীমারেখা হিসেবে কাজ করবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন ঘোষণাপত্রকে স্বাগত জানাবে, এমন প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের। জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে দায়িত্ব পালনের জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হবে জানিয়ে অন্যদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। তেজগাঁও নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি বিভাগ ও 31টি জেলার কর্মকর্তাদের সাথে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। ধারণ না করলে তাহলে মনে হবে যে কি আর কিছু হলো, এই অভ্যুত্থান কিছু দেখি না এখানে, এরকম যেন মনে না। এটাকে আমরা কিভাবে সামনে নিয়ে আসতে পারি, যার যার মতো করে। এটা একটা সার্বিক একটা চেহারা আছে, তবে নিজেদেরকেও চেষ্টা করতে হবে যে এটাকে ধারণ করা। এটার পেছনে যে শক্তি, এটার পেছনে যে চিন্তা, এটার পেছনে যে আত্মত্যাগটা ছিল, সেটা কিভাবে আমরা সামনে নিয়ে আসতে পারি যাতে করে মানুষ বুঝে যে একটা বড় পরিবর্তন হয়ে গেছে।
প্রধান উপদেষ্টা পুলিশের মনোবল ফিরিয়ে আনতে উদ্যোগের পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করার কথাও বলেন। পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে, সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের ভূমিকা, তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু তারা নির্দোষ, তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষ এই দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার। বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না, তারা অধিকার বঞ্চিত হচ্ছে। আমরা এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল, আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি। তুলে ধরেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার কথাও। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা আনার কথাও বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে। সবাই মিলে এমন একটি সরকার গঠন করতে হবে যেখানে সকল মানুষ তাদের মতামত রাখতে পারবেন। নীলফামারী থেকে রিপোর্ট করছেন জুয়েল আহমেদ, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর জন্মভূমিতে সবুজের ফাঁকে উঁকি দিচ্ছে তারেক রহমানের দেয়া উপহারের ঘর। 2013 সালে এমপি আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা মামলার আসামি নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানীকে 2014 সালে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার, এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রব্বানীকে এই ক্যাডার বাহিনীর আসা নিয়ে যায় নির্মমভাবে হত্যা করলো। যে এরকম পৃথিবীর মধ্যে মানুষকে হত্যা করে না, 3 দিন রাখছে আমার বাবারে কষ্ট দিয়া, এমন মাথায় আপনার এই পেরেক মারছে। আমার সন্তানকে আপনি দেখতেছেন, আমাকে দেখালো না। তারেক রহমান আমাদের পাশে দাঁড়াইছে, এখনো দাঁড়াইতেছে। বিএনপির বড় নেতারাও খোঁজ খবর নিচ্ছে। লিকারা খারাপ নির্মাণ করে হত্যা করেছে, আমি ওই ছেলে আর ফিরে পাবো না। আমি শুধু চাই আমার ছেলের বিচার। আমার 3টি ছোট ছোট বাচ্চা, আমার ছোট মেয়েটা তখন কোলে বুকের দুধ খায়, সে কিছুই বোঝে না। সেই সময় আমার বাচ্চা 3টা ছোট ছোট, এই বাচ্চা 3টাকে নিয়ে আমি আজকে দীর্ঘ 11টা বছর কত কষ্ট করে যে আমি সংসার চালিয়েছি একমাত্র আল্লাহ জানে। আমার আব্বুর একটাই দোষ ছিল, তিনি সৎ ছিলেন, বিএনপি করত। এখন পর্যন্ত আমরা আমার আব্বুর হত্যার সঠিক বিচার পাইনি। আমাদের অসহায়ত্বের সময়ে তারেক রহমান আঙ্কেল আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারংবার উচ্চারিত করতেছে, যারা এই গণতান্ত্রিক আন্দোলনে শাহাদত বরণ করেছে তাদের পরিবারের প্রতি যেমন সহানুভূতি উনি জানাচ্ছেন, তাদের পাশে উনি দাঁড়িয়েছেন, আমাদেরকেও নির্দেশনা দিয়েছেন দাঁড়ানোর জন্য। আমরা মনে করি একটি বাড়ি নির্মাণের মধ্য দিয়ে রব্বানীর কাজ কিন্তু আমরা শেষ করব না, ওনার আরও মহাপরিকল্পনা রয়েছে। সোমবার দুপুরে নীলফামারীর লক্ষ্মীচাপে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন ঘরে চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। তিনি বলেন, একটি পরিবর্তিত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন থাকতে হবে। মানুষের কথা বলার পক্ষে, মানুষের অধিকারের পক্ষে, মানুষের রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলেছিল এবং সে কারণেই স্বৈরাচারের দোসর তাকে হত্যা করেছে। যেই দেশগুলোর দিকে আমরা তাকিয়ে থেকে এই দেশগুলো কিভাবে নিজেদের দেশকে গড়ে তুলেছে, এইরকম যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে একটি প্রক্রিয়া ফলো করা হয়, অনুসরণ করা হয়। সেই প্রক্রিয়াকে বলে নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক উপায় নির্বাচন প্রক্রিয়া। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে
বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার একটি গোষ্ঠীর দিকে হেলে গেলে দেশের জনগণ মেনে নেবে না। এই সরকার তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাদেরকে পালন করবেন। সরকারের আইজি বলেন, আমাদের হাতে কোনো ম্যাজিক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি আমরা ঠিক করতে পারবো না। এখানে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এমনকি ব্যাংক ডাকাতি হচ্ছে। আপনার হাতে তো ম্যাজিক না, আপনার তো দায়িত্ব এবং উদ্যোগ দেখবে মানুষ যে আপনি এই দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই দায়িত্ব কি পালিত হচ্ছে? আমরা বিএনপি পরিবারের এই আয়োজন ঘিরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে স্থানীয় দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়। স্বৈরাচারী আওয়ামী সরকারের আইনশৃঙ্খলা বাহিনী প্রতিবাদী বিএনপি নেতা গোলাম রব্বানীকে গুলি করে হত্যা করেছিল। তার স্মৃতি ধরে রাখা সহ গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের উজ্জীবিত করতে তারেক রহমানের এই মহতী উদ্যোগ অনেকটাই কাজে আসবে বলে মনে করছেন অনেকেই। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, লক্ষ্মীচাপ, নীলফামারী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিজয় শুধু সম্মান দেয় না, দায়িত্বও বাড়ায়। দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে মন্তব্য করে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে, নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। আহমেদ সরোয়ারের রিপোর্ট। সোমবার মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও রক্তস্নাত বিজয় প্রকাশনার মোড়ক উন্মোচন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা কেন্দ্র। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শোষণ বঞ্চনা দূর করে শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য ৭১-এ জনগণ লড়াই করেছিল, সে দায় পূরণে জোর দেন তিনি। এই বিজয় শুধুই কি মর্যাদা দেয়, দায়িত্ব দেয় না। সেই ৭১-এর বিজয়ের স্মৃতিকে ধারণ করে আমাদেরকে আরও সচেতনভাবে চেষ্টা করতে হবে, যাতে করে এই যে সাম্প্রতিক বিজয়, এই বিজয়ের আকাঙ্ক্ষাও যেন ব্যর্থ না হয়ে যায়, মিথ্যা না হয়ে যায়। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খুনি হাসিনা ও তার দোসরদের সৃষ্ট অরাজকতা শীর্ষক নাগরিক সমাবেশ হয়। এতে বিএনপি নেতারা বলেন, আধিপত্যবাদের পক্ষের শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক করে দেন তারা। কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায়। কেউ কোন নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়, এটা আমাদের আপত্তি নাই। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি। ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে, কোনো একক কারো চিন্তায় না। যেমনি শেখ হাসিনাও চিন্তা করছিল ভোট দরকার কি, খালি উন্নয়ন হইলেই তো হয়। এই দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেন, সেটার জন্য রোড ম্যাপ দেন কবে নির্বাচন হবে। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট মোড়ে জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশ করে। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, গত 15-20 বছর ভোট দিতে পারে নাই, সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। আর কাউকে দেশ দখল করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির নেতা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।
জুলাই শহীদদের বিচার কাজ ধীরগতির জন্য ক্ষোভ ঝাড়লেন শহীদদের স্বজনরা। তাদের অভিযোগ, মামলা না দিতে হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ নজরুল মামলায় সহায়তার জন্য 7 দিনের মধ্যে সেল গঠনের আশ্বাস দিয়েছেন। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিত। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে ঢাকা বিভাগের 77 জন শহীদ পরিবার ও স্বজনরা এতে অংশ নেন। অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত হন। হতাশা ক্ষোভের পাশাপাশি আশার আলো দেখা গেল বক্তব্যে। হত্যাকাণ্ডে সরাসরি পুলিশের জড়িত থাকার পরও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ তাদের। আপনারা থাকতে এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? আপনাদের কাছে প্রশ্ন। আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মা এক সন্তান হারিয়ে তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। আমি এই উচিত কথা বলতে গিয়ে, আমি এই দেশ সংস্কার করতে গিয়ে এখন আমি ওদের টার্গেটে পড়ে গিয়েছি। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। এই একটা জায়গায় যদি আমরা সফল না হই, দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি, এবং এর দায় আমরা কোনোদিন কেউ উপেক্ষা করতে পারবো না। উপদেষ্টারা জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার সরকারের প্রধান কাজ। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তারা। যে আপনারা মামলা দিতে যাবেন, অন্য পক্ষ এসে আপনাদেরকে বলে দেয় কাকে কাকে বিবাদী করতে হবে। তার মানে পক্ষ আবার জাগ্রত হয়ে গেছে সমাজে। তো এই পক্ষের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। আপনারা দয়া করে হতাশ হবেন না। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি এবং সেই লক্ষ্যে কাজও শুরু হয়ে গেছে। মামলা নিয়ে ব্যবসা করছে কোনো স্বার্থান্বেষী মহল, ভুল মামলা দিচ্ছে, প্রকৃত অভিযুক্তদের পাশাপাশি অনেক লোককে আসামি করে মামলাকে হালকা করার চেষ্টা করছে। এটা আমরা কিভাবে সলভ করব? আমি আজকে এসে আবার রিয়ালাইজেশন হলো, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে লিগ্যাল এইড সেল আছে, সেই সেলের কাছে বলে দিব, তোমাদের যে মামলাগুলো আছে, শহীদ পরিবারের যে মামলাগুলো আছে, তাদের মামলাগুলোর ব্যাপারে আইনগত সহায়তা দেওয়ার জন্য আলাদা একটা সেল করে দিব। তোমাদের নিরাপত্তার কথা বলেছো, আমাদের আইসিটি অ্যাক্টে উইটনেস প্রোটেকশনের বিধান আছে, কিন্তু অন্যান্য মামলার ক্ষেত্রে উইটনেস প্রোটেকশনের বিধান নাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হলে বলবো। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রবাসী মন্ত্রণালয় নিয়োগে শহীদ পরিবারের যোগ্য দক্ষদের অগ্রাধিকার দেয়া হবে। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন উপদেষ্টারা। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার পর আরেকটি গ্রাফিতি যুক্ত করা হয়েছে সেখানে। ভবিষ্যতে কোনো শাসক যেন স্বৈরাচারী না হয়ে ওঠে, এই কর্মসূচি তারই সতর্কবার্তা বলে শিক্ষার্থীরা হুঁশিয়ার করে দিয়েছেন। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। গত শনিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে জুলাই আগস্টের স্মৃতি বিজড়িত পিলারে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। পরে শিক্ষার্থীদের বাধার মুখে তা পণ্ড হয়। রবিবার দিবাগত রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠন ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার আরেকটি গ্রাফিতি যুক্ত করে। সোমবার দুপুরে সেখানে জুতা ও ঝাড়ু নিক্ষেপ করে সাধারণ শিক্ষার্থীরা। জুলাইয়ের যে স্পিরিটটা, সেটা মুছে ফেলানোর কোনো একটা পায়তারা, কিন্তু ছাত্র জনতা সেটা মানবে না, যার কারণে আবার অবরোধ বা আবার যত তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আবার এটা নতুন করে করানো হয়েছে। বিধায় আমাদের যে পুরনো যে স্পিরিটটা, এটা আবার জেগে উঠেছে। আমরা বলতেছি যে স্বৈরাচারের দুই গালে জুতা মারো তালে তালে। অতীতেও যা হয়েছে, এই 2024-এও হয়েছে এবং আগামী বাংলাদেশেও যেই ব্যক্তি, যেই দল, যেই সরকার স্বৈরাচার হবে, তাদের গালে এইরকম ভাবে জুতা নিক্ষেপ করা হবে। এখন থেকে প্রতি বছর 5 আগস্ট ছাত্র জনতা এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি করে স্বৈরাচারের প্রতি ক্ষোভ ও প্রতিবাদ জানাবে বলে শিক্ষার্থীরা জানান। যে কিছুদিন আগে শেখ হাসিনা ভারতে পালায়ে গেছে, পালানোর জন্য পরে এরপরে আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্রের মূল কারণে ছাত্ররা আবার করে জেগে উঠেছে। এই ঘৃণা স্তম্ভে সবাই জুতা নিক্ষেপ কর্মসূচি করছে, সেটা আসলে দেখতে এসেছি। সত্য কথা, এটা একটু মনের শান্তিটা পাবো। এই যে শহীদ বন্ধুর জুতা নিয়ে আসছে, জুতা দেখলেও মানে নোংরা জুতা হলেও এটা কিন্তু দাম অনেক। জনতা যে আক্রোশের একটা প্রতীক ছিল এখানে, সেই প্রতীকটা গতকাল আগের দিন রাতে যে মুছে ফেলার চেষ্টা করা হয়, সেটার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। শুধু প্রক্টরের নাম দিয়ে চালাই দিলে তো হবে না। প্রক্টরকে কে নিয়োগ দিয়েছেন, কারা নিয়োগ দিয়েছেন? এই উপদেষ্টারা নিয়োগ দিয়েছেন। মূল দায় কিন্তু তাদেরকে।
শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে গেছে। আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানান। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। সচিবালয় অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ ঘটনার টানা 4 দিন পর অস্থায়ী অনুমতি পেয়ে সচিবালয়ে প্রবেশ করেন গণমাধ্যম কর্মীরা। আগুনে পুড়ে যাওয়া ভবনটির ক্রাইম সিন সংরক্ষণে এখনো রয়েছে পুলিশি পাহারা। দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জানান, সচিবালয়ের 7 নম্বর ভবনের 4টি ফ্লোরে গড়ে 50টি কক্ষ পুরোপুরি পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 6টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমাদের উচ্চ পর্যায়ের আমাদের স্যারদের অনেক টিম এ পর্যন্ত কয়েকটা টিম তদন্ত করেছে। মন্ত্রণালয়গুলো আছে, আমি যত শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ মন্ত্রণালয়, 6টা মন্ত্রণালয়। ভবনের মেরামত অবশ্যই যারা স্যার আছে তারা মতামত দিবে। যারা এক্সপার্ট টিম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা স্যার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা পরিদর্শন করতেছে, এখনো করতেছে, আজকেও করছে, গতকালও করে গেছে। সমস্ত কিছু পরিদর্শনের পরে তারা একটা প্রতিবেদন দিবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ করছে 8 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরি থেকে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল। আজকে ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের, কারণ কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। আমরা আশা করছি ইনশাআল্লাহ। প্রাথমিক প্রতিবেদন, আর কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই এখন পর্যন্ত। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে বলে আবারও জানান স্বরাষ্ট্র সচিব। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিদায় 2024 নানা ঘটন অঘটনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের কিছু উক্তি বা বক্তব্যের কারণেও আলোচিত। শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে পালানোর প্রেক্ষাপটেও ছিল নানা উক্তির জের। শেষটা ছিল রাজাকারের নাতিপুতি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এ ধরনের মন্তব্য ও স্লোগান। বছরের শুরুতে রাজনীতির ময়দানে আলোচিত ছিল আমি ডামি নির্বাচন এই উক্তিটি। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। বছরের শুরুটা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে, আর বিরোধী দল ছাড়া এই নির্বাচন ঘিরে আলোচিত রাজনৈতিক উক্তি আমি আর ডামি নির্বাচন। নেত্রী বলেছেন যাদেরকে নমিনেশন দেওয়া হবে এর মধ্যে আবার আরেকজন ডামি ক্যান্ডিডেট রাখার কথা বলছেন। আমরা মাঝে মাঝে যোগ করে বলি আমি ডামি, কেউ কেউ আবার স্বামীও লাগায়, কারণ স্বামী কান্ট্রির একটা বড় রোল ছিল। এই ডামি নির্বাচনের ফলাফল নিয়েও বেশ আলোচিত হয় 28 নাকি 40% ভোট। বিদায় বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের ইতিহাসের আলোচিত ঘটনার জন্ম দেয় কোটা সংস্কার আন্দোলনের জেরে। জুলাই মাসে উত্তপ্ত পরিস্থিতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয় রাজাকার ইস্যুতে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই রাজাকার উক্তিটি আঘাত করে আন্দোলনরত শিক্ষার্থীদের মনে। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ তাদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজাকার কোটা চালু করলো। এদিকে দলীয় ব্যানারের বাইরে আন্দোলনে অংশ নেওয়া দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18 জুলাইয়ের বক্তব্যটি সংগ্রামের উত্তাল ঢেউয়ে যুক্ত করে বৃহৎ রাজনৈতিক দলের সার্বিক সম্পৃক্ততার শক্তি।
এবার আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। এই মুহূর্তেই দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। জুলাইয়ের শেষার্ধে শুরুতে আলোচনা, এরপর সমালোচনার ধারাবাহিকতায় বিতর্কের ঊর্ধ্বে উঠে হাস্যকর উক্তিতে রূপ নেয় তখনকার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ইন্টারনেট বন্ধ চালু তথ্য। গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। শিক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি। ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। নাটক কম করো প্রিয়। জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার রাজাকার শব্দের বিতর্ক রীতিমতো শাখের করাত হিসেবে আবির্ভূত হয় তখনকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। কোথাও যাবে না, শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। এর পরের উদ্যোগও বুমেরাং হয় শেখ হাসিনা সরকারের ক্ষমতার মসনদের জন্য। আন্দোলনরত ছাত্র জনতাকে গণভবনে আলোচনার আহ্বান জানিয়েও পতনের ঘণ্টার শব্দ থামাতে পারেননি শেখ হাসিনা। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনো রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। হাসিনা সরকারের পতন ঘণ্টা আরো জোরে সোরে বাজতে থাকে শহীদ মিনারে ছাত্র নাগরিকদের জমায়েতে এক দফা ঘোষণার মধ্য দিয়ে। ভবনের দরজা খোলা রাখতে হবে, আপনি দরজা খুলে অপেক্ষা করুন। আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসব। ইতিহাস সৃষ্টি করা 5 আগস্টের স্মরণীয় হয়ে আছে কিছু স্লোগান ও বক্তব্য। এর মধ্যে দুপুরে সেনাপ্রধান প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। প্রিয় দেশবাসী, এমন বাস্তবতায় দেশের রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতির বাইরে উদারনীতির দৃষ্টান্ত স্থাপন করা বাক্যটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। আর আলোচিত ও নানা ঐতিহাসিক ঘটনার জন্ম দেয়া বিদায়ী বছর 2024-এর শেষে ব্যাপক আলোচিত সংস্কার নাকি নির্বাচন, কোনটা আগে? অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটি খুবই প্রচলিত একটি উক্তি। আবার এই কথার কারণেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণও যে হতে পারে তা 2024 বড় উদাহরণ হয়ে থাকবে, এমন কথাও রয়েছে চলমান। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন, ঠাকুরের বাসায় তো আসেন না, কোথায় আছেন ভাই? যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। আরে তোরা তো পালাই আছিস। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকের সংবাদ সংগ্রহে আছেন আমাদের রিপোর্টার শুভ মাহফুজ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, আগামীকালের কেন্দ্রীয় শহীদ মিনার জুলাই বিপ্লবের ঘোষণার কর্মসূচির ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি মিথিলা, আমার কাছে সবশেষ তথ্য যেটি সেটি হচ্ছে রূপায়ণ টাওয়ারের ঠিক 15 তলায় ছিল হচ্ছে নাগরিক কমিটির বৈঠক। নাগরিক কমিটির বৈঠকে তারা করে এসে
দ্বিতীয় তলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখানে বৈঠক করছে, তাদের সাথে এসে মিলিত হয়েছে এবং তারা নাগরিক কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে সেটি কিন্তু তারা আমাদেরকে জানায় না। তবে আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে সারা দেশ থেকে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়করা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তারা ঢাকায় ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন আগামীকালকের কর্মসূচিতে অংশগ্রহণ করা। এর ফলে তাদের মধ্যে কিন্তু এখন সিদ্ধান্ত কি হবে সেই সিদ্ধান্তটা এখন পর্যন্ত তারা চূড়ান্ত করতে পারে নাই। কারণ গতকালকে পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছে যে তারা যে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্রটি শহীদ মিনারে পাঠ করবে, ঘোষণা করবেন, সেটার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। যদিও আজকে রাতে আবার যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যখন বলছেন যে এটা সরকারই ঘোষণাটি সবাইকে সাথে নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন করে সেই ঘোষণাপত্রটি পাঠ করবে সবাইকে নিয়ে, এরপরে কিন্তু আসলে তাদের কর্মসূচিটা একটু হ্যাম্পারিং হয়। এবং আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আনঅফিসিয়াল কথা বলছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে কালকে প্রোগ্রাম এখন পর্যন্ত স্থগিত হওয়ার কোনো ধরনের সিদ্ধান্ত তারা নেয়নি। তবে কালকে ঘোষণাপত্রটি পাঠ হবে কি হবে না সেটা নিয়ে তারা এখন পর্যন্ত বৈঠক করছে। কালকে আসলে তারা যে ঘোষণাপত্রটি পাঠ করবে সেটি আসলে ঘোষণা করবে কি করবে না। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাদের সূত্র মতে যে কালকের প্রোগ্রামটি স্থগিত করার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মিথিলা। শুভ, আপনাকে ধন্যবাদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকার ও আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচন করতে বাধা নেই। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক আলোচনায় সিএসি এসব কথা বলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে সভায় এএমএম নাসির উদ্দিন বলেন, এখন পরিস্থিতি পাল্টে গেছে, নির্বাচন কমিশন স্বাধীন, বহিঃশক্তির চাপ নেই, যেটা আগের কমিশনের উপর ছিল। সিইসি বলেন, এখানে বহু জাল ও বিদেশি ভোটার রয়েছে, নাগরিকরা ভোটের প্রতি আস্থা হারিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। কারচুপি জালিয়াতি নির্বাচন করায় আগের কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো চিন্তা নেই জানিয়ে সিইসি বলেন, সংস্কার কমিশন কি সুপারিশ দেয় তা দেখার অপেক্ষায় তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে দেশটির সরকারি বাহিনী এবং আরাকান আর্মি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দুপুরে টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা, বিভিন্ন বিওপি এবং ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শনের পর দমদমিয়া জেটিঘাট এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জানান, মিয়ানমারের অভ্যন্তরে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বিজিবির জনবলের পাশাপাশি গোয়েন্দা সংস্থার কার্যক্রমও বাড়ানো হয়েছে। অসাধু দালালের সহায়তায় কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এরই মধ্যে 50-60 হাজার রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে, এখনও তাদের নিবন্ধন হয়নি। তাদের মধ্যে অনেকে আহত হয়ে আসেন, ওই পরিস্থিতিতে তাদের ফেরত দেওয়া অমানবিক। এই সময় যে কোনো মূল্যে সীমান্তে মাদক আসা প্রতিহতের ঘোষণা দিয়েছেন তিনি। জামাতের 11 জন শীর্ষ নেতাকে বিগত সরকার বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জামাত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারবে না। এ সময় 17 বছর বয়সীদের ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তিতে প্রধান উপদেষ্টার ঘোষণাকে ধন্যবাদ জানান তিনি। এদিকে বিকেলে ঠাকুরগাঁওয়ের কর্মী সভায় যোগ দিয়ে আমির শফিকুর রহমান বলেন, স্বৈরাচারী আমলে 16 বছরে দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে, পাচারকৃত সব সম্পদ আবারও দেশে ফেরত আনতে হবে। গ্রাহকদের অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসি রাজধানীর কলাবাগানে উপশাখার কার্যক্রম শুরু করেছে। প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান এবং মহাব্যবস্থাপক আবুল আইস মোহাম্মদ শামসুজ্জামান। পান্থপথ শাখা প্রধান এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ খোসদার আলী সভাপতিত্বে এই সময় বিশিষ্ট ব্যবসায়ীগণ এবং পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জানান, পূবালী ব্যাংক অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে কলাবাগান উপশাখাটি উদ্বোধন করা হয়েছে।
এবারে আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করে জনমনে হতাশা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহের হালুয়াঘাটের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি একথা বলেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলার 2000 অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। কিশোরগঞ্জের কটিয়াদীর করগাঁও ইউনিয়নে সমাবেশ করেছে বিএনপি। করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আকিল। প্রান্তিক নৃগোষ্ঠীর মানুষের কণ্ঠস্বর গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, সমাজের বঞ্চিত মানুষের কথা অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরা হলে নীতি নির্ধারণী পর্যায়ে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব। গণমাধ্যম যোগাযোগ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে রাজধানীতে প্রান্তিক নৃগোষ্ঠীর প্রতিনিধিদের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে মিরপুর চিড়িয়াখানায় অনুষ্ঠিত হয়েছে কুমারিকা গার্বেজ ম্যান এর যৌথ চিড়িয়াখানা পরিষ্কার কার্যক্রম। কুমারিকা সেভ দ্য নেচার উদ্যোগে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 20 জন স্বেচ্ছাসেবক গার্বেজ ম্যান এর 5 জন কর্মী এবং 10 জন পরিচ্ছন্নতা কর্মীর অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রাথমিকভাবে ঢাকায় শুরু হলেও ধীরে ধীরে এই কার্যক্রমটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, গ্রামের সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে দিন। আগামীকালের কর্মসূচি নিয়ে জরুরি বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করবে সরকার, জানিয়েছেন প্রেস সচিব। জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনকে প্রধান উপদেষ্টার নির্দেশ। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার। দেশ স্বৈরাচার মুক্ত হলেও জনগণের অধিকার আদায়ে আরেকটু যুদ্ধ করতে হবে বলেছেন তারেক রহমান। নির্বাচন প্রক্রিয়া ফিরিয়ে আনার তাগিদ নেতাদের। বিচারে ধীর গতিতে জুলাই শহীদদের স্বজনদের ক্ষোভ। 7 দিনের মধ্যে লিগ্যাল সেল গঠনের আশ্বাস আইন উপদেষ্টার। ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার আরেকটি গ্রাফিতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।